ভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। এই চা গরম, চা গরম, চিকন একটা গলায় চিৎকার করে চলছে মিশকালো একটা লোক, হাতে এক বিশাল চায়ের ফ্ল্যাক্স। চিল্লাতে চিল্লাতে রাজু সাহেবের সামনে মিনিট তিনেক ধরে ঘুরঘুর করছে। যতবার রাজু সাহেবের সামনে যাচ্ছে ততবার রাজু সাহেব বিরক্ত হচ্ছেন, কিন্তু চাওয়ালার কোনো ভূক্ষেপ নেই। লাকসামের রেল স্টেশনের ওয়েটিং এ রাজু সাহেব আজ রাত্রে গুটি কয়েক যাত্রীর মাঝে একজন। স্যুট বুট পরা বলে রাজু সাহেবের দিকে বারবার এগিয়ে আসছে একের পর এক হকার। তিনি সবাইকে ফিরিয়ে দিচ্ছেন। ওনার মা ওনাকে ভর পেটে খাইয়ে দিয়েছেন আর পই পই করে বলে দিয়েছেন যেন তিনি রাস্তার খাবার না খান। আর মায়ের কথা তিনি কোনোদিন ফেলতে পারেন না। এই ডিম ডিম সিদ্ধ ডিম বলে একটা ছোট বাচ্চা এসে ডিমের ঝুড়িটা রাজু সাহেবের সামনে রেখে বলল, স্যার একটা ডিম নেন, অনেক ভালো লাগবো, খাইবেন? দিমু ছুইলা বলেই একটা ডিম নিয়ে ছোলা শুরু করে দিল। রাজু সাহেব ভো কুচকে তাকিয়ে আছেন ডিমওয়ালা ছেলেটার দিকে। তারপর গলাটা একটু চড়িয়ে বললেন, তোমাকে আমি কি ডিম ভাঙতে বলছি? তুমি ডিম ভাঙলা কেন? হলদে দাঁত বের করে ছেলেটা একগাল হেসে বলল, স্যার সবাই রে 8 টাকা কইরে দেই, আপনারে 6 টাকাই দিমু, নেন খাইয়া দেখেন কেমন মজা। বলে ডিমটা একটা কাগজে দিয়ে চামচ দিয়ে 2 ভাগ করে নুন ছিটিয়ে দিল রাজু সাহেবের হাতে। রাগে মাথা জ্বলতে শুরু করলো ওনার, কিন্তু একটু পরে নিজেকে সামলে নিয়ে বললেন, না আমি খাবো না, তুমি টাকা নিয়ে বিদায় হও। বলে মানিব্যাগ থেকে 10 টাকার একটা নোট দিলেন ছেলেটাকে। ছেলেটা নোটটা নিয়ে ডিমটা রাজু সাহেবের পাশে বেঞ্চে রেখে চলে গেলেন হন হন করে। সেই ছেলেটার চলে যাওয়া দেখে ওনার মাথার ভেতর রাগে জ্বলতে শুরু করলো, কিন্তু তিনি মনে মনে বিড়বিড় করে কি যেন একটা বলে আবার মনোযোগ দিলেন ট্রেন লাইনের দিকে তাকিয়ে থাকাকে। রাজু সাহেব থাকেন ঢাকায়, একা একটা ফ্ল্যাট ভাড়া করে। উনি ঢাকা হাইকোর্টের একজন উকিল, মা থাকেন লাকসামের ফুল গ্রামে। উনি অনেক চেয়েছেন মাকে সাথে করে ঢাকায় নিয়ে আসতে, কিন্তু ওনার বাপ কবর ছেড়ে ওনার মা আসতে কখনোই রাজি হননি। উনি ওনার স্বামীর কবর ছেড়ে কোথাও যান না, তাই আজ রাজু সাহেবের সাথেও তিনি যাচ্ছেন না। ওনাকে যাওয়ার দেওয়া হয়েছে সুনামগঞ্জে প্রফেসর আকমল সাহেবের বাসায়। প্রফেসর আকমলের মেয়ের সাথে রাজু সাহেবের বিয়ের কথা চলছে 2 সপ্তাহ ধরে। শেষে মেয়ে দেখার জন্য আকমল সাহেব রাজু সাহেবের পরিবারকে ডেকে পাঠান, কিন্তু রাজু সাহেবের মা যেতে রাজি হননি। তাই শেষ পর্যন্ত বিয়ে করার জন্য নিজেকেই একা যেতে হচ্ছে রাজু সাহেবের। ওনার কোনো ভাই বোন ও নেই যে ওনার সাথে যাবেন, তাই একা এই মাঘের শীতের রাতে তিনি টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ঢাকা সিলেটগামী ট্রেনের জন্য। স্যার স্যার পেপার নেন, পেপার নেন, গরম খবর গরম খবর, মজার খবর বলে ওনার সামনে এসে 18-19 বছরের একটা ছেলে এসে মাসিক পত্রিকা দিতে লাগলো। তিনি মুখ ফিরিয়ে নিলেন। তিনি যাত্রাপথে ঘুমিয়ে কাটান, এই রংচঙে পত্রিকা কোনোদিন ওনাকে টানেননি। উনি বেশির চেয়ে বেশি দৈনিক পত্রিকা পড়েন, কিন্তু ছেলেটা নাছোড় বান্দা, ওনাকে পেপার বিক্রি করেই ছাড়বেন। শেষে বিক্রি করতে না পেরে একটা নগ্ন ছবিওয়ালা চটি বই রাজু সাহেবের চোখের সামনে ধরে নাচাতে নাচাতে বলল, স্যার দেখেন কত গরম গরম জিনিস, নেবেন স্যার, আরো ভালো ভালো জিনিস আছে, বলে দাঁত বের করে হাসতে লাগলো। এবার রাজু সাহেব চোখ বড় বড় করে এমন ভাবে তাকালেন যে ছেলেটা প্রায় পালিয়ে বাঁচল। উনি এবার নিজের ব্যাগ থেকে একটা শরৎ সাহিত্য সমগ্র বের করে পড়তে শুরু করে দিলেন। কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার জানিয়েছে ট্রেন আসতে আসতে আরো 2 ঘন্টা লাগবে, তাই এই 2 ঘন্টা কিভাবে কাটাবেন তিনি বুঝে উঠতে পারছেন না। শরৎ বাবুর বইয়ে চোখ বুলাতে বুলাতে তিনি খেয়াল করলেন ওনার পাশের হাত বিশেক দূরে একটা দম্পতি নিজেদের মাঝে গল্পগুজব করছে। তিনি প্রথমে উঠে গিয়ে ওনাদের সাথে ভাব জমাবেন বলে চিন্তা করছিলেন, কিন্তু পরে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন।
একটু পরেই ঢাকা চট্টগ্রামগামী ট্রেন আসলে ওনারা উঠে চলে গেলেন সেই ট্রেনে। ভাব দেখে ওনাদের নতুন বিবাহিত বলে মনে হলো। মনে মনে চিন্তা করতে করতে উনি আবার পড়ায় মনোযোগ দিলেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন ওনার চারপাশে কেমন যেন শুনশান, কোনো সারা শব্দ নেই। বই থেকে মাথা তুলে কান পেতে শুনতে চেষ্টা করলেন রাজু সাহেব, কিন্তু কোনো শব্দ শুনতে পেলেন না। মাথা তুলে দুই পাশ দেখলেন, হালকা টিমটিমে 40 ওয়াটের বাতি জ্বলছে চারটা। এতে চারপাশে অন্ধকার আরো গাঢ় বলে মনে হলো ওনার। এর মাঝে মাঘ মাসের কুয়াশাও আছে। উনি কান পেতে থাকলেন অনেকক্ষণ, না তিনি কোনো ঝিঝি পোকার ডাকও শুনতে পেলেন না। এমনিতে তিনি তুখুর উকিল হলেও একাকিত্ব কিছুটা ভয় পান, তাই বেঞ্চে থেকে উঠে গিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে এগিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়েও তিনি হতাশ হলেন। সেখানে একটা পাগলি ছাড়া কেউ নেই। স্টেশন মাস্টার কোনো ফাঁকে চলে গেছে নিজের বাড়িতে, এটা উনি টেরই পেলেন না। স্টেশন মাস্টারের বেঁধে দেওয়া সময়ের বাকি আছে মাত্র 10 মিনিট। তিনি ঘড়ি দেখতে দেখতে এসে বসলেন ওনার আগের সিটে, এবং বসতে গিয়ে হঠাৎ দেখলেন ওনার পাশে এক বৃদ্ধ মহিলা বসে আছেন। উনি গলা খাকটি দিয়ে গিয়ে বসে পড়লেন মহিলার পাশে। এই ঠান্ডায় মহিলা অনেকটা কুকড়ে আছেন, সাদা শাড়ি পরে আছেন তিনি। মুখ অনেকটা ঢাকা ঘুমটার আড়ালে। রাজু সাহেব ভাবতে লাগলেন, এই শুনশান রাতে মহিলা বসে আছেন কেন? কে তিনি? কেন এলেন এখানে? এমনটা ভাবতে ভাবতে মহিলা নিজে নিজেই বললেন, ভাবছেন তো কেন আমি এখানে? শুনেই রাজু সাহেব বেশ চমকে উঠলেন। মহিলার গলার আওয়াজ অনেক ভাঙা, শুনে মনে হচ্ছে উনি অনেক কষ্ট করে কথা বলছেন। কথাটা বলেই তিনি রাজু সাহেবের দিকে তাকালেন। রাজু সাহেব সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না। ভয়ে শরীরের ভেতরটা ঘেমে উঠল ওনার। এই শীতের মাঝে তিনি ভেবেছিলেন কোনো এক ভূত ওনার পাশে বসে থাকবে। আজ তো মানুষ দেখে কিছুটা স্বস্তি পেলেও মহিলার চোখ দুটো দেখে উনি ভয় পেয়ে গেলেন। আমি সুনামগঞ্জ যাব বাবা, সেখানে আমার ছেলের কাছে যাব। শুনেছি ট্রেন আসতে অনেকক্ষণ বাকি, তাই আমি ঘর থেকে বের হয়েছি দেরিতে। এখন আসলাম, ঘরের পাশেই মাস্টার সাহেব থাকেন। তিনি আমাকে বললেন 5 মিনিট পরেই ট্রেন আসবে, তাই আমি চলে আসলাম। আপনার কোনো অসুবিধা নেই তো এখানে বসলে? বলেই জল জল চোখে তাকালেন বৃদ্ধা রাজু সাহেবের দিকে। রাজু সাহেবের বেশ অস্বস্তি হলো এই প্রশ্ন শুনে। তিনি মনে মনে অনেক চিন্তা করলেও ভদ্রতার খাতিরে বললেন, না না, কোনো সমস্যা নেই, আপনি বসলে। আমি তো এখানে বসার সিট দখল করে রাখতে আসিনি। বলে বইটা খুলে পড়তে শুরু করে দিলেন। আর মিনিট খানেক পরেই ট্রেন আসলো। তিনি ট্রবগির সামনের একটা সিটে বসেছিলেন। ট্রবগিটা এসে থামলো ওনার সামনেই। উনি আস্তে করে উঠে পড়লেন ট্রেনে। ওনার পিছু পিছু বৃদ্ধ মহিলাও উঠে পড়লেন। ওনাদের সিট একই বগিতে পড়েছে, এবং যথারীতি সেই বগিতে আর কোনো মানুষজন নেই। সিটে বসেই রাজু সাহেব বইটা ব্যাগে ঢুকিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়বেন বলে মনস্থির করলেন। তিনি ব্যাগ গুছিয়ে বসতে যাবেন, এমন সময় স্টেশন মাস্টার রুমে বসে থাকা সেই পাগলি রাজু সাহেবের বগির বাইরে থেকে জানালা দিয়ে রাজু সাহেবকে চিৎকার করে বলতে লাগলো, ওই তুই যাস না এই ট্রেনে, এই ট্রেন তোর লাইগা আহে নাই, এটা তো শেষ কইরা দিব, তুই যাস না, অমঙ্গল হইব, ঘোর অমঙ্গল। চিৎকার করে বলতে বলতেই ট্রেন ছেড়ে দিল। রাজু সাহেব মনে মনে পাগলের প্রলাপ মনে করে হেসে ব্যাগটা মাথার উপর রেখে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলেন। ততক্ষণে ট্রেনের গতি পেরিয়ে গেল লাকসাম স্টেশন। কিন্তু একটা গুনগুন শব্দে রাজু সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি গলা বাড়িয়ে বাইরে তাকিয়ে দেখলেন ওনার বগি থেমে আছে, ট্রেন চলছে না। চারদিকে প্রচন্ড বাতাস, শোষ শব্দ হচ্ছে। এই শব্দে ওনার ঘুম ভেঙে গেল। উনি উঠে বাইরে যাওয়ার গেট এর দিকে গেলেন। অনেক কষ্টে সেই গেট খুলে যা দেখলেন, ওনার তাতে হার্টবিট বেড়ে গেল
কয়েক গুণ। দেখলেন ওনার বগির কোনো দিকেই কোনো বগি নেই। উনি হয়তো খেয়ালই করেননি যে উনি শেষ বগিতে উঠেছিলেন এবং চলতি পথে কোনোভাবে ওনার বগির সাথে মূল ট্রেনের সংযোগ ছিঁড়ে গেছে। ভাবতেই উনি ঘেমে গেলেন। কেউ নেই চারপাশে, শুনশান নীরবতা, এমনকি বগিতেও কেউ নেই, চারদিকে ফাঁকা একটা জায়গা। তিনি একা একটা ট্রেনের বগিতে। চিন্তা করতেই ওনার ঘাড়ের বাম পাশে ব্যথা করতে লাগলো। ওনার কয়েক বছর ধরেই হাই প্রেশার। উনি বুঝতেই পারলেন না উনি কি করবেন। মাথার উপর আকাশ ছাড়া কিছুই তিনি ভালোভাবে খেয়াল করতে পারছেন না। বগিতেও বসে থাকতে পারছেন না। অন্ধকার বগি, বাইরে ঝড়, এবং এমন সময় হঠাৎ করে ঝড় থেমে গেল। উনি এবার সত্যি ভয় পেয়ে গেলেন এবং ঠিক সেই সময়টা হুট করে একটা শব্দ হলো। শব্দটা এসেছে বগির পেছন দিক থেকে। উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানের বিপরীত দিক থেকে। তিনি ভালোভাবে খেয়াল করতে চেষ্টা করলেন। দেখলেন সেই ঘুমটা পড়া বৃদ্ধ এসে সামনে দাঁড়ালো ওনার, এবং ওনার গলা চেপে ধরলো প্রচন্ড শক্তিতে। এক ঝটকায় ওনার ঘুম ভেঙে গেল। উনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। বইটা কোলের উপর রেখেই তিনি ঘুমিয়েছিলেন। চারপাশে সেই কোলাহল শুনে শরীর কিছুটা শক্তি পেলেন। তারপর দেখলেন ওনার সামনে এসে দাঁড়িয়েছে সিলেটগামী ট্রেন, ওনার বগি নাম্বার ট। উনি দেরি না করে উঠে বসলেন ওনার বগিতে। ওনার জিনিসপত্র গুছিয়ে নিতেই তিনি একটা চিৎকার শুনতে পেলেন বাইরে। কোত্থেকে একটা পাগলি এসে চিৎকার করে বলতে লাগলো, ওই তুই যাস না এই ট্রেনে, এই ট্রেন তোর লাইগা আহে নাই, এটা তো শেষ করে দিব, তুই যাস না, অমঙ্গল হইব, ঘোর অমঙ্গল। তিনি স্বপ্নের সাথে মিলাতে মিলাতে ট্রেন ছেড়ে দিল। উঠে জিজ্ঞেস করবেন ভাবছিলেন পাগলিকে, কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় তিনি পাগলিকে কিছু বলতে পারলেন না। তিনি এসে তার সিটে বসতে গিয়েই হঠাৎ খেয়াল করলেন পুরো বগি খালি, কিন্তু একদম শেষ দিকে একটা কাঁথা মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে, এবং তিনি সিট পেয়েছেন একদম শেষ বগিতে। ওনার বগির পরে আর কোনো বগি নেই। আমরা কিন্তু আজকে আমাদের যে প্রথম ঘটনাটি শুনে ফেললাম, এবং বেশ রহস্যময় সেই ঘটনা। আমরা যে রাজু সাহেবের গল্পটি শুনছিলাম, তিনি কিন্তু যে ট্রেনটিতে উঠে বসেছিলেন এবং প্রথমে তিনি স্বপ্ন দেখছিলেন, যে তিনি যে স্বপ্নটি দেখছিলেন সেই স্বপ্নে থেকে জেগে ওঠার পরে কিন্তু তার সাথে সেই সেম ঘটনাগুলো কিন্তু আসলে